পাঞ্চালী দত্ত, চলে এসেছি ভূতের রাজা দিলবর রেস্তোরাঁ। আজকে দারুণ একটা আড্ডা। বর্ষা তো শুরুই হয়ে গেছে, আর বাঙালির বর্ষা মানেই হচ্ছে আড্ডা। আর বর্ষার মাস হচ্ছে ইলিশের মাস। ফলত কলকাতা বা পশ্চিমবঙ্গে বলবো আনাচে কানাচে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব, এবং ভূতের রাজা দিলবরেও কিন্তু শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। শুধুমাত্র কিন্তু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি থাকছে চিংড়ি, অর্থাৎ ইলিশ চিংড়ি খাদ্য উৎসব। তো বাঙালির বর্ষার সঙ্গে আরো তিনটে জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে রসনা, আড্ডা আর সাহিত্য। তো আজকে যেহেতু আমাদের বিষয় হচ্ছে ইলিশ চিংড়ি, তাই এই ইলিশ চিংড়িকে ঘিরেই কিন্তু হবে অনেক আড্ডা, গল্প, সাহিত্য। তাই আমাদের সঙ্গে থাকুন এবং আনন্দ উপভোগ করুন। কমেন্ট বক্সে লিখুন আপনাদের কেমন লাগছে, আরো কি কি চাই। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছে। প্রথমে আমি চলে যাব সুমেরুদার কাছে, অর্থাৎ সুমেরু মুখোপাধ্যায়। নমস্কার দাদা। সুমেরুদা হচ্ছেন একজন চিফ এডিটর লিরিক্যাল বুকসের, এবং উনি ভীষণ ভীষণ ভালো লেখেন, অর্থাৎ লেখক। ফুডের ওপরে, অর্থাৎ খাদ্যের ওপরে ওনার নানা রকম লেখা রয়েছে, এবং আমি তো ওনার লেখার ফ্যান। এবার আমি চলে যাচ্ছি রাজীব দার কাছে। নমস্কার রাজীব দা। রাজীব পাল, যিনি হচ্ছেন ভূতের রাজা দিলবরের কর্ণধার। রাজীব দা আজকে অনেক কিছু শেয়ার করবে, কি কি স্পেশাল মেনু রয়েছে এই খাদ্য উৎসবে। একদম কান চোখ সজাগ রেখে শুনবেন। তারপর চলে যাচ্ছি লুনা চ্যাটার্জি, একদম কলকাতার বিখ্যাত ফুড ব্লগার। আজকে অনেক গল্প করবে লুনাও। তাহলে প্রথমে চলে আসি সুমেরুদার কাছে। সুমেরুদা, যেহেতু ইলিশ চিংড়ি খাদ্য উৎসব, তো এটা না বলতেই বা শুনতেই আমার যেটা চোখের মধ্যে ভেসে উঠেছে যে ইলিশ চিংড়ি, ঘটি বাঙাল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এই বিষয়টা। তো একটা সময় ছিল বাঙালি এই ব্যাপারে প্রচন্ড আবেগ পড়ায়। মানে ইস্ট বেঙ্গল কি মোহনবাগান যে জিতলো, মাছের দাম সেইভাবে বাড়তে শুরু করলো, এবং চায়ের টেবিলে মারপিট প্রায় হয়ে যায়। তো সেই বাঙালির যে একটা ইমোশন আর এখনের বাঙালি, এটার মধ্যে কি কোনো চেঞ্জ হয়েছে, বা কি কি ধরনের চেঞ্জ হয়েছে আপনাদের? চেঞ্জটাই তো স্বাভাবিক, সমস্ত কিছু পাল্টে গেছে। বাঙালি হচ্ছে ল্যাদ খরচা। হ্যাঁ, তো এবার বাঙালির একমাত্র দেখেছি ইলিশের কাটা বাঁচতে তার অনীহা। হ্যাঁ, তবু ঠিক, এটাও ঠিক যে এখন বোনলেস ইলিশ বা এই ধরনের আইটেমগুলো অনেক বেশি পপুলার হচ্ছে আগে থেকে। এগুলো আমাদের কলোনিয়াল পিরিয়ড থেকে শেষ দিকে চলে এসেছে। এখানকার বিভিন্ন ক্লাবগুলো এর গোড়াপত্তন করে। ওয়েলিসির কাছে একটা পুরনো রেস্তোরাঁ ছিল, তারাও করেছিল স্মোকড হিংসা। কিন্তু এটার কৃতিত্ব রেকর্ড, এখন তো সবকিছু দখলদারির যুগ। কে আগে আমার নামে জিআই ট্যাগ দিচ্ছে। তো এটা পেয়েছে হচ্ছে ঢাকা ক্লাব, তারাই নাকি প্রথম স্মোক হিংসা বানায়। কিন্তু এটা ঠিক যে প্রচুর ইলিশের আইটেম ছিল কন্টিনেন্টাল ডিশে। হ্যাঁ, সেগুলো নিয়ে হয়তো আমরা পরে অন্য সময় একটা গল্প করবো আজকের আলোচনাতে। আগে ঘটি বাঙালের জিনিসটাও সেটাই হয়েছে, মানে ফুটবলেরও সেই প্রেজার এখন নেই, উন্মাদনা চলে গেছে। আগে যেরকম বাজারে তখন হয়তো 100 টাকা দাম ছিল, এখন কয়েক হাজার টাকা। তো সুযোগের সেরা মারামারি করে কিনতো, সে নিয়ে মাঠে নিয়ে যেত, সে উন্মাদনা সত্যি নেই। তো একই ঘরে বউ মোহনবাগানের সাপোর্টার, যে বাড়িতে গেছে সেই বাড়ি ইস্ট বেঙ্গলের, সেই নিয়ে যে উন্মাদনা, যেটা আপনারা সিনেমাতেও দেখেছেন বা অন্য কিছু সাহিত্যের মধ্যেও এসছে, কিন্তু সেগুলো এখন সত্যি পাংশে হয়ে গেছে। এইগুলো নিয়ে আমরা অত মাথা ঘামাই না। আমরা নিজেরা নিজেদের কর্মজীবনে ব্যস্ত, আর ওই ল্যাব। তো কাজেই বাঙালি এখন ভালোবাসো এরকম ভূতের রাজা দিলবরের মতো রেস্টুরেন্ট গুলো গিয়ে খেয়ে খাবে। সেটা আমি জানি না, সেটা মুভি বলতে পারবেন যে ওই ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হলে সেদিন এখানে ইলিশের চাহিদা বেশি হয় না চিংড়ির চাহিদা বেশি হয়, এরকম কোনো আদৌ হয় কি? হয় কি রাজীব দা? ঘটনা
আমরা এরকম একটা জায়গাতে আছি, দক্ষিণ কলকাতা ইস্ট বেঙ্গল। উত্তর কলকাতা মানে মোহনবাগান, আমরা সাধারণত এটা ধরে থাকি। কিন্তু আমরা যেহেতু উত্তরে এবং দক্ষিণে দু জায়গাতেই আছি, সুতরাং এই দুজন সাপোর্টারের কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। আমরা আগে করতাম ইলিশ উৎসব, ওরা বলতে পারে চিংড়িটা কি করবো, এর জন্য ওরা মাথায় রেখে আমাদের ইলিশ চিংড়ি উৎসব আমরা নাম দিয়েছি এবং এটা দীর্ঘদিন ধরে আমরা চালাচ্ছি। ঘটি বাঙাল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সব মিলেমিশে একাকার, যত ঝগড়া জাতি অশান্তি বাইরে, ভিতরে কিন্তু পাশাপাশি বসে ইলিশ চিংড়ি সবাই খাচ্ছে, ইলিশ চিংড়ি উৎসব সেলিব্রেশন করছে। এই যে আমাদের এখানে ইলিশ চিংড়ি যে আইটেম গুলো আছে, কি কি আইটেম আছে, কি কি ভাবে লোকে খাচ্ছে এবং এখানকার বিশেষত্বটা কি। আমাদের পাশে বসে আছে আমাদের জুনা চ্যাটার্জি, উনি তো আমাদের যে কটা রেস্টুরেন্টে যখন যে যে আইটেম গুলো হয় সবাইকে উনি এসে ঠিক করে। রাজীব, আমি গিয়ে ওখানে খেয়ে আমি দেখবো এটা কিরকম হয়েছে, আমাদের মেনু গুলো কিরকম হয়েছে, কি হয়েছে সেটা উনি ভালো বলতে পারবে। প্রথম কথা বলি যে সত্যি ইলিশ চিংড়ির ব্যাপারটা ক্রেজটা না থাকলেও আজকালকার বাচ্চারা, কারণ আমার মনে আছে আমরা মাদের থেকেও গল্প শুনছি যে আমরা কিছু ওপার বাংলা থেকে এসেছি, ওর জন্য ইনফ্লুয়েন্সার ছিল। আজকালকার যে নতুন জেনারেশন তারা তো সবাই এখানকারই, কিন্তু আমার মনে হয় ইলিশের ক্রেজটা সবসময় যেটা সমীরবী যেটা আসে, মানে আমি সমীরবী লাইনটাকে থাকে না, ওটা দেখলেই মনে হয় যে অসম্ভব। এবার এটা খুব মজাদার, আপনি বলছিলেন যে এপার বাংলা ওপার বাংলা। আমি যে বাংলা, আমার শ্বশুরবাড়ি একদম, সো কিন্তু ওরা বছরে একবার ওই ইলিশ উৎসবের সময় ইলিশ খাবে। সো তখন কিন্তু তারা ৮০-র উপর তাদের বয়স, আসা সম্ভব না। তো আমি রাজকে সবসময় বলি তাদের আমরা অর্ডার দিচ্ছি, অর্ডার দিয়ে একদম পুরো বক্স পুরো থালা সাজিয়ে সুন্দর করে। আর ঠিক এইখানে জিনিসটা আমার খুব পছন্দ, তেমনি আমার পছন্দের চিংড়ি কাটা। কিন্তু তুমি যেহেতু তোমার একটা বেশ মজা, যেহেতু তুমি বাঙাল এবং শাশুড়ি মা শ্বশুর একদম, তো সেখানে ইলিশ বা চিংড়ির ক্রেজটা কি চিংড়ির দিকেই প্রচন্ড ভাবে, মানে ইলিশ বছরে একবারই না মাঝে সাঝে চলে? সারপ্রাইজিংলি আমার শাশুড়িকে যদি জিজ্ঞেস করা হয় ইলিশটা ভালোবাসে, ইলিশটা বেশি ভালোবাসে। ওনার ইলিশের ক্রেজটা সাংঘাতিক। কিছুদিন আগে ভাইরাল ফিভার ছিল, তো বললাম ইলিশ খাবে, মা তোমার শরীর ঠিক নেই, না ইলিশ খেতেই হবে। তো ওর জন্যই আমি বললাম এখনকার দিনের ওই পুরো ব্যাপারটা মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটাই, সেই যে একটা পার্থক্য যে আমি ঘটি মানি আমি চিংড়ি বা আমি বাঙাল মানি ইলিশ, সেই জায়গাটা অনেকটাই মুছে গেছে। আচ্ছা রাজীবদা, কলকাতা বা পশ্চিমবঙ্গে তো এই ইলিশ উৎসবটা হচ্ছে, আর তুমি যেটা করো সেটা হচ্ছে ইলিশ চিংড়ি উৎসব যেটা করছো। তো এখানে তোমার মেনুর মধ্যে কি পাঁচগুলো রয়েছে বা কি বিশেষত্বগুলো রয়েছে যেটা অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা এবং ভোজন রসিকেরা ছুটে ছুটে বুদ্ধের কাছে দিল করে আসে? আমি সেটাই করতে যাচ্ছিলাম যে আমি আমার রেস্টুরেন্ট সম্পর্কে তো বলবোই যে আমার রেস্টুরেন্টে সবকিছু ভালো, কিন্তু আমি কিছু বলবো না, আমি লুনাকেই আমি বলবো, লুনাকেই আমি বলবো যে তুমি মেনুটা দেখতে থাকো যে কোনটা ভালো, তোমার সবচেয়ে ভালো লাগে। আর আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে ইলিশ মাছ, আমাদের এখানে যে ভূতের ইলিশ মাছ পাওয়া যায় এখন তো হচ্ছে বর্ষাকাল, বর্ষাকাল মানে হচ্ছে এখন ইলিশ মানে পাওয়া যায়, কখন পাওয়া যায় না, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ভূতের রাজা দিলবর একমাত্র রেস্টুরেন্ট সেখানে সারা বছর ইলিশের টেস্ট একই রকম, এবং সবাই জিজ্ঞেস করে যে ইলিশটা কোথা থেকে তোমরা পাও, সারা বছর যখনই খাই সাইজও সেম, টেস্টও সেম। ব্যাপারটা কি? ব্যাপারটা তো জেনে লাভ নেই, ব্যাপার হচ্ছে ওই জায়গায় তোমার খেতে গেলাম লাগছে, তুমি এটা খাও, কোন গাছের আম জেনে লাভ নেই, কিন্তু আমরা খাও। সুতরাং আমাদের কিন্তু ভূতের রাজার বিশেষত্ব এটা, যে কোনো ভূতের রাজা আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে কোনো ভূতের রাজাতে যে কোনো সময় ইলিশ মাছ যে কোনো রেস্টুরেন্ট থেকে বেস্ট ইলিশ এখানে পাওয়া যাবে। আর ওরা যদি বলো যে আমাদের এখানে ভূতের রাজা দিল পরে যদি আসো তাহলে আমাদের স্পেশালিটি কি তুমি বলো? আমার সব থেকে যেটা স্পেশালিটি লাগে, আমি বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম, সুন্দর সঙ্গে গল্প করছিলাম, তখন আসলে আমরা আলোচনা করছিলাম ইলিশের টক। ইলিশের টক এমন একটা প্রিপারেশন, আমার মনে হয় ওটা না কালটিভেট, আমি যদি বলতে পারি কালটিভেট করা হয়
তো সেইটা কিন্তু এখানে মেনুতে আছে। আরেকটা হচ্ছে ইলিশ মাছের পাটিসাপটা। These are some things যেগুলো খুব অন্য আপামর অন্য বাঙালি রেস্টুরেন্টে চট করে পাওয়া যায় না। এরপর আমার অ্যাট্রাকশন আরেকটা, আমি সবসময় বলি যে এখানে চিংড়ি মাছ দিয়ে মান কচু ভর্তা, হ্যাঁ, বা তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেগুলো আমাদের মারা করতাম, আমরা হয়তো অতটা করতে পারি না। তাহলে লুনা তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আরো 6টা রেসিপি আসছে ইলিশ চিংড়ি উৎসবে, এবং রাজীব দা একটু বলবে সেই রেসিপিগুলো। রাজীব দা তুমি টেস্ট করেছো এবং দর্শকরা জানতে পারবেন কদিন পরে, কারণ আপলোড হয়ে ভিডিওগুলো। সেই যে তুমি বলেছো না মা দের সময়ের বা ঠাকুমাদের সময়ের বা একদম হারিয়ে যাচ্ছে পদগুলো, সেইগুলো নিয়ে আসা হয়েছে। রাজীব দা একটু তুমি 2-4টে কথা বলো। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে রেসিপিগুলো যেটা আছে আমাদের, আমরা সবসময় বলি লস্ট রেসিপি, মানে মা ঠাকুমা দিদিমাদের হাতে এইগুলো হারিয়ে যাওয়া যে রান্নাগুলো, সেগুলো কিন্তু ভূতেরাতে পাওয়া যায়। কিন্তু এই যে এত বছর ধরে, আজকে আমাদের 19 বছর হয়ে গেল, তো 19 বছর ধরে মা মাসিমা পিসিমাদের হাতে কত রান্না হতে পারে, আমাদের তো নতুন নতুন কিছু দিতে হবে। তো পাঁচালীদের সাথে আমার পরিচয় হলো যে যিনি এইসব লস্ট রেসিপি নিয়ে কাজকর্ম করেন। উনি বলেন আমাদের অনেক রেসিপি আছে, তাহলে আপনি আমার কাছে আসুন, একদিন আমরা একটু আলোচনা করি। আমরা যারা আমাদের খাদ্য রসিকেরা আছে, এরা নানা ধরনের ভ্যারাইটি খাবার চান, তাহলে আমার মেনু দিন, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, কাস্টমাররা কিভাবে নেবে না নেবে। সেটা নিয়ে উনি প্রায় অনেকগুলো দিয়েছিলেন, আমরা সেটা 6টা সিলেক্ট করি, 6খানা আইটেম। এবং এই জিনিসটা আমরা আমাদের যেটা ইউটিউব চ্যানেল হয়েছে ভূতের রাজা 0 পরে, সেই চ্যানেলে আজকে এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটার পরে আমরা একটা করে আপলোড করব। এবং কি সেই আইটেমগুলো খুব পুরনো, হ্যাঁ, তবে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো দেখতে হলে আমাদের এই চ্যানেলটা একটু দেখতে হবে, জানতে গেলে। আর এই ব্যাপারটা, টোটাল ব্যাপারটাই কিন্তু উনি করেছে। উনি কিছুটা ডেসক্রাইব করুন, বাকিরা তো যারা আমাদের দর্শক আছে তারা দেখবেন, যারা খাদ্য রসিক আছে তারা খাবেন। হ্যাঁ, তো সেই ব্যাপারটা আপনি বলুন। না, তার সাথে আরেকটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে যারা আমাদের কাস্টমাররা আছে, অনেকেই কি আসতে পারে না, হোম ডেলিভারি নেন। তো আমরা এবার চালু করতে চলেছি সাপ্তাহিক একটা মেনু, যেটা উনি বানাবেন, পুরো কম্প্যাক্ট মেনু, পুরো স্টার্টআপ থেকে রেজাল্ট অবধি পুরো থাকবে। আমরা সেই আমাদের ইউটিউব চ্যানেলে এটা প্রমোশন করব, পোস্ট করব। যারা এইটাতে ইন্টারেস্টেড হবে আমাদেরকে অর্ডার করবে। শুক্রবারের মধ্যে আমরা কলকাতা মধ্যে এটা আমরা ডেলিভারি করব। পুরো ডিটেইলটা উনি বলবেন। এবং এই যে কম্প্যাক্ট মেনু, এই কম্প্যাক্ট মেনু যেটা, সেখানে কিন্তু খুব কম আইটেম থাকবে, কিন্তু মানে এটা হয় না একদম সেটা সপ্তাহ ধরে চলবে, আবার পরের সপ্তাহে একটা আইটেমই যদি ভালো হয় তাহলে অন্য কিছু দরকার হয় না, সেটাই রসিয়ে খাবে। এবং ওই যে কি জানেন তো সুবিধা, এই যে আমার ভীষণ ভালো লাগছে রেসিপিগুলো যে শেয়ার করতে পেরে, কারণ এই রেসিপিগুলো যদি চলে যায় না, পরের প্রজন্ম কিন্তু আর পাবে না। ঠিক আছে, মিসিং লিংক তৈরি অলরেডি অনেক কিছু হয়ে গেছে একদমই। সেখানে রাজীব দা যে আমার পাশে দাঁড়িয়ে এই সাহায্যটুকু করেছেন, এটা অনেক বড় ব্যাপার। ব্যাপারটা কি, আজকে এই যে কর্মব্যস্ততা, আজকালকার দিনে যে কর্মজীবন, ইয়াং জেনারেশনের সাথে সময় কোথায়? এই যে ইলিশ মাছ রান্না করবে বা চিংড়ি মাছ রান্না করবে, সেই সময়টা কি আছে? সকালবেলা ঘুম থেকে উঠে অফিস চলে যাচ্ছে, সেই রাত্রিবেলা 12টার সময় ফিরছে। শনিবার দিন রবিবার দিন এই সময়টা পায়, সেই সময়টা অন্যান্য কাজের মধ্যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে ওদের আটকে যায়, এই কাজগুলো করা সম্ভব নয়। আমরা আছি যার জন্য ভূতেরা যা দিল বলে, নিশ্চয়ই যত রকম খাবার যা চাইবে সবকিছুর জন্য আমরা প্রস্তুত। নতুন খাওয়া, পুরনো খাওয়া, ঠাকুমাদের হাতে রান্না, মায়ের হাতে রান্না, সবকিছু রান্নার জন্য আমরা রেডি। এর জন্য ভূতেরা দিল বলে হয় এসে খেতে হবে, আমি একটু ফোন করে দিতে হবে, আপনি পৌঁছে দেবো। এর জন্য আমাদের মানে লেখা আছে ভূতেরা দিল বল প্রতি পথে মায়ের ছোঁয়া। প্রত্যেক কটা মানে পদের মধ্যে এই জিনিসটা কিন্তু আছে যে একদম মায়ের ছোঁয়া, মা যেভাবে রান্নাটা করে সেই রান্নাটাই কিন্তু ভূতেরা দিল পরে আমাদের যারা শেফরা আছে, কারিগর আছে, তারা সেইভাবেই তৈরি করে।
ঠিক বললাম তো? একদম একদম। লুনা বলছিল যে শাশুড়ি মা একদম ইলিশ মাছ চাই চাই, সেই যে ব্যাপার, এটা অনেকেরই মধ্যে রয়েছে যে ইলিশ মাছ পেলেই সেই লম্ফজম্ফে ইলিশ মাছ এসেছে, বা এরকম একটা সময় ছিল যে ঝুলিয়ে বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসা একটা বিশাল ব্যাপার। তো সেটা কি মনে হয় সুমেরুদা? একবার কৃষ্ণনগরের যে রাজা গোপাল ভাঁড়কে বলেছিলেন যে তুমি একটা ইলিশ মাছ হাতে ঝুলিয়ে আনবে, কিন্তু কেউ যদি তার দাম জিজ্ঞাসা করে তাহলে কিন্তু হবে। হ্যাঁ, গোপাল বললো হ্যাঁ চ্যালেঞ্জ, কিন্তু বলে কি পাবো, বলে ইলিশ মাছটা পাবো। তো গোপাল ভাঁড় একটা বাজার থেকে ইলিশ মাছ কিনলেন, দিয়ে রাজদরবারে বললেন আমাকে কেউ কোনো প্রশ্ন করে। আমার মনে কি করে সম্ভব, রাজা ইয়ে হেরে যাচ্ছে, বাজিয়ে হেরে যাচ্ছে। তো যাই হোক, সেটা একটা ট্রিক করেছিলেন। হ্যাঁ, গোপাল ভাঁড় দড়ি দিয়ে মাছটা হাতে ঝুলিয়েছিলেন, কিন্তু নিজের ধুতিটি তুলে মাথার উপরে দিয়ে সারা রাস্তা হেঁটে হেঁটে রাজামশাইয়ের কাছে এসে ধুতিটি নামিয়েছে। দু একজন বলেছে রাস্তায় যে এই পাগলটা আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু দাম কেউ জিজ্ঞাসা করে। তো কাজেই এখন ইলিশ মাছ আমাদের মধ্যবিত্তদের কিনতে গেলে অনেক ভাবনা চিন্তা করে কিনতে হয়। এবং আমরা মানে রোজকার বাজারে ইলিশ মাছ খেতে পারি না, কাজে ট্র্যাডিশন থাকবে কি করে? ট্র্যাডিশন চলে যাচ্ছে। আমাদের রোজ যে জিনিসটা রান্না হয় তাতে আমরা নিজেরা ভ্যারিয়েশন করছি। হ্যাঁ, ডাল রোজ এক ডাল খেতে ইচ্ছে করে না, একটা ডাল রোজ রান্না করি, কিন্তু আলাদা আলাদা রকম ভাবে রান্না করি। তো বাড়িতে তো এইভাবে ইলিশের 10 রকম পদ 10 ভাবে রান্না করা সম্ভব হয় না। তো আর পুরনো ঐতিহ্য আমরা রাখবো কি করে বলুন তো? হ্যাঁ, মাছ পাল্টে যাচ্ছে, ওনারা কি করে রাখেন ওনাদের ট্রিক সেটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু মাছ আজকে কিনতে গেলে আমাদের এখানে বার্মিজ ইলিশ আসছে, গুজরাট থেকে ইলিশ আসছে। এটা নিয়ে আমার একটু কথা আছে, আমি একটু ব্রেক করলাম। এই মাছ চেনাটা কিভাবে, ইলিশ মাছ আর কি কিভাবে চিনতে, আমি তো বাজারে গিয়ে পুরো কনফিউজ হয়ে যাই। এবার এটাকে ভালো করতে পারবে, এটা আমার মনে হয় এই ব্যাপারগুলো তো আছে, হাতে হাতে তালি না দিয়ে কিন্তু এখানে খাওয়া তো আছে আমাদের। সুতরাং হাতে হাতে দাও তালি, তবে আসবে ভোটের থালি। তো সেখানে আমাদের হাতে হাতে তালি আর আমরা বাস হাতে তালি। একদম এসে গেছে। আচ্ছা রাজীব দা, তোমার থেকেই জানবো যে ইলিশ মাছটা বাজারে গিয়ে চিনবো কিভাবে? দেখো একটা বিশাল টাস্ক। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি তো আর এইভাবে অতটা আমি জানি না, বুঝি না, ঠিক আছে? আমি সেরকমই, তবে যতটুকু জানি মানে কাজ করতে করতে যতটুকু আমি শিখেছি যে ইলিশ মাছ যেটা নিয়ে হবে, আমরা সাধারণত যেটা নিই সেটা হচ্ছে 1100 উপরে হতে হবে, 1100-1200 সাইজগুলো ভালো থাকে। পিঠের দিকটা মানে উপরের দিকটা চওড়া হতে হবে, অনেকটাই চওড়া, এবং চোখটা লাল হতে হবে, আমি যতটুকু জানি। এবং আমরা সেটার উপরে বেস করে ইলিশ মাছগুলো আমরা এবং সেইভাবে কাটিং গুলি করি, মানে সাইজটা এবং চওড়াটা যদি থাকে না, তাহলে আমরা যে মাছগুলো কাটিং করছি তাহলে সাইজগুলো খুব ভালো সাইজ পাওয়া যায় এবং তার টেস্টও খুব ভালো। এবং সেদিন দেখছিলাম তোমরা যে সাইজটা করেছো, আমার এত ভালো লেগেছে, একটু তেরছা করে করেছে, যার জন্য পিসটা বেশ বড়, অনেক বড় বড়, একদম দারুণ লাগছে। 5টা-6টা করে, মানে 7টাও পিস বের করা যায় যদি ওই সাইজে আমি মাছটা পাই। তাহলে দর্শকরাও এখন আর বিভ্রান্ত হবেন না, যখন বাজারে যাবেন রাজীব তার ফর্মুলা অনুসরণ করবেন, একদম ঠিক ঠিক ইলিশ মাছ পেয়ে যাবেন বাড়িতে। আর গিন্নিরও বকাঝকা খেতে হবে না, এটা একটা বিশাল চাপ দিতে বুঝতে। আমি একটু জানতে চাইবো, কারণ আমাদের যেহেতু আজকে বিষয়টা ইলিশ এবং চিংড়ি, আমরা এখন একটু ইলিশকে প্রাধান্য বেশি দিচ্ছি, কারণ ইলিশ ওই যে ঋতু কেন্দ্রিক মাছ, সেই জন্য একটু ইলিশ ইলিশ নিয়ে একটু বেশি নাচানাচি করে যাচ্ছি। তো একটু জানতে চাইবো চিংড়ি নিয়েও, যে চিংড়ির কি কি ধরনের চিংড়ি আমরা এই বাংলায় পাই, যদি একটুখানি। প্রচুর, অনেক ধরনের আছে, তার মধ্যে বাজারজাত ওইভাবে সবকিছু যে আসে তা নয়। আমাদের এখানে এখন বাজারগুলো যেটা আসে সেটা একটা ভিয়েতনামিজ ব্রিড, যেটাকে বাজারে মানে বাজারে তো লোকাল বাংলা যেভাবে চেঞ্জ হয়, ভেনামি বলতে বলতে এখন সবাই বলে বেনামি চিংড়ি। হ্যাঁ, তো সেই বেনামি চিংড়ি এখন বাজারে পাওয়া যায়। তো এছাড়া মানে
টাইগার প্রনের প্রচন্ড দাম, এবং এখন মেইনলি রেস্টুরেন্ট বা ক্যাটারিং সার্ভিসের জন্য সেগুলো চলে যায়। আর আসলে আমরা যে প্রথাগত যেভাবে গলদা বা বাগদা পেতাম সেইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। নদীর মাছ তো পাওয়া প্রায় যায় না, সবই আসলে আমাদের এই দক্ষিণবঙ্গে যেখানে চাষ হয় সেখান থেকে আসে। তো কাজেই ওই গলদা খাওয়ার লোকও কমে যাচ্ছে, এবং বাগদার যেটা অ্যাডজাস্টেবল ক্যাপাসিটি সেটা গলদার থেকে অনেক বেশি, যেহেতু তার ফ্লেশটা অনেকটা পাওয়া যায় এবং সেটা দিয়ে বহু রকম রান্না করা যায়। আর আছে বাজারে নানা রকম কুচো চিংড়ি, তো কুচো চিংড়িরও আবার কুচো আছে, তাকে কাদা চিংড়ি বলে, সেগুলোও খাওয়া হয়। মানে চিংড়ির কিছু ফেলা যায়। হ্যাঁ, আগে একটা নদীর একটা আসতো, এখনো সুন্দরবন অঞ্চলে বা এদিকে জলঙ্গির দিকে পাওয়া যায় হরিণা চিংড়ি, আমি জানি না লাল তার এছাড়া আরো আসে সমুদ্রে প্রায় 1000-এর উপর যেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে চাপড়া। এই যে প্রচুর কথা আমার ভীষণ প্রিয় কিন্তু চাপড়াটা আলাদা টেস্ট আছে। চাপড়াটা কিন্তু এখনো নদীর চিংড়ি। হ্যাঁ, এবং যেহেতু নদী সেহেতু এটা ওই চিংড়ি সিজন, এই সময় এদের খোসা ছাড়ে সিজনে, তো এই সময় চিংড়ির দামও কম বর্ষাকালে। তো আর চিংড়ির একটা ইয়ে রয়েছে যে এই কোলেস্টেরলের জন্য লোকে চিংড়ি অনেকে খায় না, তো কিন্তু চিংড়ি খুব অল্পতেই স্বাদ পরিবর্তন। প্রাচ্য পাশ্চাত্যের যে খাবারের তো স্টাইলটা, মানে রান্নার স্টাইলটা একটু অন্যরকম। সেখানে তুমি কিভাবে দেখো রেসিপিগুলোকে, বিভিন্ন জায়গায় যে মেনু বা রেসিপিগুলো? সো চিংড়ি এমন একটা মাছ যেটা তুমিও বলতে যে বড় অ্যাডজাস্ট, সরাসরি অ্যাডজাস্ট, তার মানে অনেকটা আজকালকার দিনের মেয়েদের মতো তাকে সবই ভালো লাগে, ওয়েস্টার্নেও ভালো লাগে, যেরকম ইস্টার্নেও ভালো লাগে, চিংড়িও কিন্তু তাই। চিংড়ি যেরকম আমাদের চিংড়ি মাছের মালাইকারি তো এখন ওয়ান অফ দ্য বেস্ট ফুডের মধ্যে সেটা এসেও গেছে কনসেপ্টেশনে। কিন্তু আমি মনে হয় এই যে তুমি একটি পাশ্চাত্য ইনফ্লুয়েন্স বলছো, বেঙ্গল ক্লাবগুলো, ক্লাব কালচার কিন্তু ওই চিংড়ির যে টুইস্টটা আমার মনে হয় সব থেকে বেশি, যেটা ইলিশেও টুইস্ট এনেছে, বেঙ্গল ক্লাবের একটা ভীষণ ফেভারেট, একটা ভীষণ পপুলার আইটেম হচ্ছে প্রন রোস্ট, যেটা খেতেও অসাধারণ। আর তাছাড়া তো ককটেল, এগুলো তো রয়েছে, কিন্তু সবকিছুর পরেও আমার মনে হয় আমরা তো বাঙালি, আমাদের কিন্তু ওই ভাপা চিংড়ি মাছের মালাইকারিতে আটকে যায়। আমার মনে আছে আমার খুব এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে when it comes to চিংড়ি। তো রাজস্থানে চিংড়ির চাটা পাওয়া যায়, আমি ওটাও ছোট ছোট করে কেটে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। যদি কোনোদিন সুযোগ হয় বাড়ির লোকে ট্রাই করো, এত ভালো লাগে খেতে, কারণ চিংড়ি ইটসেলফ এত সুন্দর একটা মাছ যে সেটা ভালো লাগে। আর চিংড়ি আমার মনে হয় ইটস ভেরি অ্যাডাপ্টেড। যদি আমরা সাউথ ইন্ডিয়ান কুইজিনেও দেখি, যত কোস্টাল কুইজিন দেখি, সেখানে একটা বিশাল ইনফ্লুয়েন্স, যেটা এখন আমাদের এখানেও পাওয়া যায়। তার উপরে তোমার এই ক্লাব কালচার এসে গিয়ে ক্লাবে পাওয়া যায়, লাউঞ্জে প্রচুর আমরা দেখতে পাই। আর একটা আইটেমের ব্যাপারে আমি বলবো যেটা আমার খুব ফেভারিট এখানে হচ্ছে চিংড়ি দিয়ে ডাল। আমার বাড়িতেও এটা সবার খুব ফেভারিট এখানে, কারণ এখানের একটা ওরা যে টেস্টটা বার করে না, ওটা না খেলে বোঝা যাবে না। আমি সবসময় এটা আমি রাজীবকেও প্রথম আমার মনে হয় রাজীব আমাকে সাজেস্ট যে এত ভালো খেতে, যেটা আমার বাড়ির লোকেদেরও খুব পছন্দ। যদি আমরা যখন ইলিশও অর্ডার করি, আমরা ওই চিংড়ির ডালটা, তারপরে চিংড়ির ডাল খেতে যারা ভোজন রসিক তারা এখানে আসবে। আরেকটা কিন্তু নতুন রেসিপি ইন্ট্রোডিউস হচ্ছে ভূতের রাজা দিল করে, সেটা হচ্ছে শরীয়তপুরের চিংড়ির পান বড়া। সেটা কিন্তু খেতে অবশ্যই এসো, দর্শকদেরও বলবো অবশ্যই ট্রাই করবেন। এই ফুড ফেস্টিভ্যাল চলছে 1 মাসের জন্য, তাই দেরি করবেন না, তার মধ্যে আসবেন, এসে অবশ্যই টেস্ট করে যাবেন। বেসিক্যালি আমাদের নদীর মাছ নয়, ইলিশ একটা সামুদ্রিক মাছ। এটা খুব অল্প সময়ের জন্য আসে হচ্ছে নদীতে। তো এই যে অনেক কাজিয়া আছে আমাদের, যে পদ্মার ইলিশ ভালো না গঙ্গার ইলিশ ভালো, এবার ওকে হচ্ছে সমুদ্র দিয়ে, সেটা ইন্ডিয়া ভারত দিয়ে ঢুকতে হয়।
কাজেই মানে পদ্মা পর্যন্ত যেতে তার কিন্তু যথেষ্ট সময় লাগার কথা। এবার ইলিশ হচ্ছে 3 রকম, তার প্রধান যে মেইন ভ্যারাইটি সেটার নাম হচ্ছে পদ্মা ইলিশ। হ্যাঁ, তো এবার পদ্মা নাম কোত্থেকে এসছে, ডিম আগে না মুরগি আগে, সে সব গল্পের মধ্যে আমি নেই, ব্লগাররা বিভিন্ন স্টোরি দেবে আপনাকে, তো এগুলো জানা যায়। তো আর সব থেকে আর অন্য দুটো হচ্ছে চন্দনা ইলিশ আর একটা ঘুরতে ইলিশ। তো ইলিশ তার মধ্যে পদ্ম ইলিশ সুন্দর, কিন্তু পদ্ম ইলিশ বেশিরভাগটাই পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে। এবং একমাত্র পদ্ম ইলিশই হচ্ছে যে পথ দিয়ে ঢোকে সেই পথ দিয়ে আবার সাগরে ফিরে যায়। ওরা এইটা চিনতে পারে এই রাস্তাটা। বাকি চন্দনা ইলিশ এবং নেই, আসেই না, নদীতে আসেই না, এসে পৌঁছাতে পারে না। আমাদের এইদিকে পোর্ট থেকে প্রচুর পাওয়া যায়, ধরুন কাকদ্বীপ থেকে শুরু করে এই অঞ্চলে আমরা রায়দিঘি, ডায়মন্ড হারবার এসব ইলিশ করি। তো এই অঞ্চলগুলো এই ধরনের ইলিশের সমাবেশ। তারপরে ধরুন নদী বলতে আসে হচ্ছে কোলাঘাটে একসময় ভালো ইলিশ পাওয়া যেত, এমনকি বাগবাজারে। আমি মনে আছে নাটকের শো দেখতে গেলে দেখতাম একদম হলের বাইরে এরকম হয়েছে, ওকে টাকা দিয়ে গেছি এবং হলে গিয়ে নাটক দেখেছি, ফিরে এসে দেখেছি মাছালা উঠে চলে গেছে, এত রাত্রে ভেঙেছে। এগুলো ঘটেছে। গল্প রয়েছে বিবেকানন্দ শিষ্য ব্রজেন ছিলেন না, তো একদিন বলছে আমারও দেশের মাছ বেশি স্বাদ, মানে ইলিশের কথা, তখন ইলিশ মাছ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে, তো দুজনে কথা হচ্ছে। তখন আবার স্বামীজি মজা করে বলেছিলেন না না, গঙ্গার ইলিশের স্বাদ বেশি, পরিমাণটা সবসময় থাকে, একটা ছিল এখন। তো তুমি তো বিভিন্ন রকমের মাছ ইলিশ নিয়ে আজকে কথা বলছি যে টেস্ট করো, তো সেখানে তোমার কি বৈষম্যটা ধরা পড়েছে স্বাদে, গন্ধে? দেখো, আমার যেটা মনে হয় যে এখন ওই যে কোয়ালিটির ইলিশ আগে বাজারে পাওয়া যেত, আমার মনে হয় সেই কোয়ালিটির ইলিশ কিন্তু এখন পাওয়া যায় না। ওই যে একটা তেল যেটা খেতে গিয়ে বা রান্না করতে গিয়ে সবার আগে বোঝা যায় যে মাছটার একটা আলাদা তেল ছিল, আর প্লাস ওই ভেঙে যেত, একটু বেশি ফোটা দিত। এখন কিন্তু সেই রকম কোয়ালিটির মাছ পাওয়া যায় না। হ্যাঁ, রেস্টুরেন্টে এসে অবভিয়াসলি সেটা আমরা দেখেছি, খেতে পাওয়া যায়, বাট আমরা বাজার থেকে যখন আমরা নিজেদের কনজাম্পশনের জন্য কিনে রান্না করি, কিছুদিন আগেও আমি করেছি, আমার মনে হয়েছে ওই জিনিসটা কিন্তু নেই। আমরা আড্ডার প্রায় শেষ পাতে, আর বাঙালির শেষ পাত মানেই হচ্ছে মিষ্টি। আজকে কিন্তু একটা পায়েস রান্না করে নিয়ে এসেছি, সবাই টেস্ট করবে, কিন্তু তার আগে একটু কথা বলতে চাই। ওই যে 6টা রেসিপি ইন্ট্রোডিউস করা হয়েছে ইলিশ চিংড়ি খাদ্য উৎসবের জন্য, তার নামগুলো আমি একটু বলছি। প্রথমে হচ্ছে শরীয়তপুরের চিংড়ির পানি বড়া। আমার মনে হয় এই রান্না আপনারা কখনো খেয়ে দেখেননি, আমি যদি ভুল না হই, অবশ্যই চাকতে আসবেন। নেক্সট হচ্ছে ইলিশ বেগুনি। আপনারা ভাবছেন মানে বাঙালির বেগুনি মানে সেই বেগুনি আমাদের যে মাথায় থাকে, এটা কিন্তু একদমই অন্যরকম একটা ইলিশ বেগুনির কনসেপ্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে স্বর্ণচূড়া নারকেলের চিংড়ি। দেখো তখনকার দিনে লুনা যে আমরা তো গ্রাম বাংলায় যা হাতের কাছে পাওয়া যেত সেটা দিয়েই রান্না হতো। এবার প্রত্যেকের বাড়িতে নারকেল গাছ থাকতো, সেই নারকেল দিয়ে এখন অনেকেই বলতে পারে যে নারকেল দিয়ে তো আমরা মালাইকারি খাচ্ছি বা আরো টুকটাক দিয়ে খাচ্ছি। এটা নারকেল, কিন্তু নারকেলকে একটু টুইস্ট করে করা হয়েছে। আরেকটা হচ্ছে ডাব শাঁস নবনী ইলিশ, ঠিক আছে। আরেকটা হচ্ছে পাতিল পুরপুরি, কাঁঠাল দানা। কাঁঠাল দানা কিন্তু এখন অনেকেই আমরা কিন্তু আস্তে আস্তে তার খাবারে অ্যাপ্লিকেশনটা ভুলে যাচ্ছি। তো ভাবে আমি দেখবো এটা সারা বছর দিতে পারবেন কিনা। কাঁঠাল দানা এটা আমাদের চাই, তাই এইগুলো চাকতে আমি জানি আপনারা অবশ্যই আসবেন। এখন আমাদের শুরু হচ্ছে যেটা ভূতের রাজা দিলবর একটা ইউটিউব চ্যানেল শুরু করেছে, যেখানে রেসিপি, নানা রকম রেসিপি দেখানো হবে। আপনাদেরকেও কিন্তু পাশে চাইছি, কেনা জানে আপনাদের একদিন ডাকবো আমরা এখানে আমাদের স্টুডিওতে। তো তাই চোখ রাখুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, শেয়ার তো খুশি। আজ এখানে নমস্কার।